সুপ্রিয় বন্ধুরা, ঘোষণা মোতাবেক চলে এলাম সাহিত্য নিয়ে কথা বলার জন্য। গতকালে হঠাৎ করে ঘোষণা দিয়েছি যে প্রতিদিন 10 মিনিট করে কথা বলবো সাহিত্য বিষয়ক। কিন্তু অনেকটা আবেগের মধ্যেই ছিলাম যে প্রতিদিন করাটা খুব কঠিন হয়ে যাবে এবং অনুষ্ঠানের গুণগত মানও কতটা থাকবে সেটা নিয়েও প্রশ্ন। আমার এক বন্ধু বর্তমানে নিউ ইয়র্কে থাকেন, অনেকেই চেনেন তাকে, কৌশিক আহমেদ। তিনি একসময় বাংলাদেশ বেতারে একটি প্রোগ্রাম করতেন, আজকের ঢাকা, মানে প্রতিদিন ঢাকা শহরে কি হবে, এবং সেটা খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল। প্রতিদিন সকালে ভোরে 7টার দিকে বোধ হয় ঢাকায় কোথায় কি হচ্ছে, চমৎকার একটা অনুষ্ঠান ছিল। তো উনি এক পর্যায়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও একটা বিশাল ব্যাপার যে তিনি সেই অনুষ্ঠানটা দীর্ঘদিন চালু করেছিলেন এবং সেই অনুষ্ঠানে তাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে। চা একাই খাচ্ছি, কারণ ওয়ান ওয়ে ব্যাপার এখানে। আপনারা শুধু অংশগ্রহণ করবেন অনেকটা প্রান্ত থেকে। এ প্রান্তে আপনাদের মানে করার কিছুই নেই। যদি প্রশ্ন করেন, যদি জানতে চান, তাহলে হয়তো কিছুটা সাড়া পাবেন এবং আমিও কিছুটা অনুপ্রাণিত হব। তো এখন পর্যন্ত কেউ যুক্ত হয়েছেন কিনা আমি বুঝতে পারছি না আমার সঙ্গে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। যদি আপনারা এর মধ্যে যুক্ত হয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমি দেখতে পাচ্ছি কুতুব হেলালি যুক্ত হয়েছেন। কুতুবকেই প্রশ্ন করি যে আমার অনুষ্ঠান ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ও এর মধ্যে আরেক ভাই, আমার নামের নাম, মাঝখানের নাম মোহাম্মদ দুলাল হোসেন, তিনি বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ভাই শুভকামনা। লম্বা ছিলাম পবিত্র রমজানের মধ্যে, ধন্যবাদ। তো এখন কি আমার অনুষ্ঠান, আমার মানে ভয়েস অথবা আমার লাইট ঠিক মতো কি শোনা যাচ্ছে? কেউ কি সাড়া দিবেন? যাই হোক, যদি এর মধ্যে কেউ যুক্ত হন আমাকে জানাবেন আপনাদের অনুভূতি এবং আমার অনুষ্ঠানের সাউন্ড এবং লাইট ঠিক আছে কিনা। তো যা বলছিলাম যে এর মধ্যে জানিয়েছেন মোহাম্মদ হোসেন, জানিয়েছেন সব পুরস্কার পাই, ফকফকা, ধন্যবাদ। আসলে প্রতিদিন অনুষ্ঠানটা করা টাফ হয়ে যাবে। যেটা বললাম যে কৌশিক আহমেদ করে ক্লান্ত হয়েছিলেন, আমি ক্লান্ত হতে চাই না। আমি আসলে ক্লান্তের মধ্যে ছিলাম, এই জন্য ক্লান্তের মধ্যে ছিলাম। দীর্ঘ প্রায় 18 মাস মানে ইউনুসের মতো একটা খারাপ লোকের সঙ্গে যুদ্ধ করতে 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 অনেকটা ক্লান্ত। যদিও সে রাজনৈতিক প্রসঙ্গ, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্যই আমি উদ্যোগ নিলাম যে আবার কবিতায় ফিরে আসবো, আবার লেখালেখিতে মনোযোগ দেব। আমার এই ঘোষণা দেওয়ার পর কালকে আমাকে প্রশ্ন করেছিলেন আমাদের আরেক বন্ধু, ক্যালিফোর্নিয়ায় থাকেন, আনিস জামান, যে দুলার ভাই সাহিত্য কি, তার সঙ্গে দীর্ঘ আড্ডা হলো গতকাল এটাকে কেন্দ্র করে। এবং তাকে আমি বললাম যে আসলে একটা ট্রমার মধ্যে আছে, একটা বাজে অবস্থার মধ্যে আছে, সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমার সেই পুরনো লেখক বন্ধু যারা আছেন, যদিও অনেকে লালবদল হয়ে গেছে, তবুও সমমনা যারা দেশকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, হ্যাঁ, তাদের সঙ্গে তো একটা যোগাযোগ থাকা উচিত। সেই জন্যই আবার এই লাইফে ফিরে আসা। আপনারা জানেন একসময় আমি প্রোগ্রাম করতাম, বিটিভির কথা বলছি না, বাংলাদেশের কথা বলছি না, এই ফেসবুক লাইভ করতাম, নিজে একটি প্রোগ্রাম করতাম, প্রতি সপ্তাহে কবিতা পড়তাম এবং আরও একটি প্রোগ্রাম করতাম কানাডায় গণমাধ্যম। দুটো অনুষ্ঠানই বন্ধ, দীর্ঘদিন আমরা করেছি প্রোগ্রামটা।
তো এখন সূচনার আগে সিদ্ধান্ত নিয়েছি যে না, আসলে প্রতিদিন করাটা টাফ হবে। এই জন্যই যে বিষয় কিন্তু আছে, মানে আলোচনার বিষয়বস্তু প্রচুর, কিন্তু আমার যে একটু আলসেমি আছে, অসুস্থতা আছে বা প্রস্তুতির ব্যাপারগুলো আছে, সেগুলো মানে সময় হবে না, প্রতিদিন কন্টিনিউ করতে পারবো না। তো আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি শনিবার দিন 10 মিনিট নয়, যতক্ষণ পর্যন্ত আমরা পারি আলোচনা করব এবং বিভিন্ন বিষয় নিয়ে। আর এর মধ্যে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব আন্তরিকভাবে আপনারা যুক্ত হবেন। আমি একটা ইউটিউব করব, পয়সার জন্য নয়, সাহিত্যের নানান বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই যে শামসুল আরিফিন শাকিল, তাকেও দেখতে পাচ্ছি, হঠাৎ করে একদিন দেখা হয়ে গেল ট্রেনের মধ্যে, সে কি উচ্ছ্বাস! গতকাল বোধ শাকিলের একটি লেখাও পড়লাম, আমার মনে হচ্ছে, এত লেখালেখির মধ্যে আমি মনে করতে পারছি না। তো শাকিল ফাঁকিবাজ আমাকে ট্রেনে বলছিল যে দুলার ভাই একদিন বসে চা খাবো, ড্যান পড়তে আসবো। শাকিল অবশ্য আসেনি, আমি অপেক্ষায় ছিলাম। তবে এই যে আমি একাই চা খাচ্ছি শাকিল, তো আমি চাইবো যে ভাই যদি বাংলাদেশে যাই, ফিরে যাই, তাহলে আমি প্রতি জেলায় জেলায় ঘুরবো, প্রতি জেলায় জেলায় আমার লেখক বন্ধুদের সঙ্গে বসবো এবং কথা বলবো, আড্ডা দিব, গল্প করব। আমি বলি যে ব্রাজিল দেখার চেয়ে তার আগে বরিশাল দেখা উচিত, কানাডায় ঘোরার চেয়ে আগে কুমিল্লা ঘোরা উচিত। এই আমার ছোট ভাই শিহাব শাহরিয়ার, সে খুবই ভাগ্যবান, সে বাংলাদেশের প্রতিটি জেলাতে একাধিকবার ভ্রমণ করেছে, একাধিকবার টেলিভিশনে প্রোগ্রাম করত, যুব উন্নয়ন, সেই প্রেক্ষিতে তার প্রতিটি জেলায় ঘোরা হয়েছে এবং সে বাংলাদেশের আনাচে কানাচে জানে। খুবই সৌভাগ্যবান। আমি শিহাবকে খুব ঈর্ষা করি। ও অনেক দেশ ঘুরেছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশকে জানার, এবং সেই ইচ্ছে করলে বাংলাদেশের উপর একটি বই লিখতে পারে বিভিন্ন জেলাকে নিয়ে, মানে জেলার ঐতিহ্য, ইতিহাস বা জেলার ঘোরার, মানে একটা ভ্রমণকারীর মতোই। যে সদস্য যে ভ্রমণ করা যায়, সদস্য যে ভ্রমণের অনেক জায়গা আছে। এটা কি ভ্রমণ মানে এই নয় যে আমি আমেরিকায় গেলাম, কানাডায় গেলাম, অস্ট্রেলিয়া গেলাম, হ্যাঁ, তা কিন্তু নয়। ভ্রমণ বাংলাদেশেও হতে পারে। ওই যে ঘর থেকে দুপা মিলিয়া, ঘর থেকে বেরোলেই ভ্রমণ। শিয়া বলছে বইমেলা থেকে ফিরে যুক্ত হলাম। আচ্ছা, বইমেলাকে মিস করছি। মন্দের ভালো বইমেলা হচ্ছে, একটা ক্রান্তিকাল থেকে আমরা বেরিয়ে আসছি, বইমেলাটাও বেরিয়ে আসবে, আরো মানে সুন্দর হবে এই প্রত্যাশা করছি। অসীম বাহাদুর বলছেন কেমন আছেন ভাই? ভালো নেই, কিন্তু প্রকৃত অর্থেই ভালো নেই বলেই ওই যে বললাম ছুটি কাটাচ্ছি, দীর্ঘ ছুটি। হ্যাঁ, তো ছুটির মধ্যেই সবার সঙ্গে যুক্ত হওয়া। আমিও চা পান করতে করতে আপনাকে দেখছি, শুনছি। ও চিয়ার্স বিল্লাল হোসেন, চিয়ার্স। হ্যাঁ, আমিও চা খাচ্ছি। আমি আশা করি বিল্লালের সঙ্গে বসে আমরা একসাথে চা খাবো। আমি জানি না বিলাল কোথায় থাকে, কোন শহরে কি করে, খুব একটা জানা হয়নি, জেনে নেব। যাই হোক, আজকের যে আলোচনাটি ঘোষণা দিয়েছিলাম, সেই আলোচনায় আমি ফিরে আসব এবং আমি যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে, আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনি যদি যুক্ত হন, আমি খুবই খুশি হব এবং আমাদের আলোচনাটা প্রাণবন্ত হবে। এর মধ্যে আমিনুর রশিদ যুক্ত হয়েছেন। আমিনুর রশিদকে দেখলাম কোথায় যেন হাঁটাহাঁটি করছেন ফেসবুকে। আমি তার গল্প শুনেছি আমাদের এই টরন্টোর জাকির ভাইয়ের কাছে। শুভেচ্ছা, আমারও শুভেচ্ছা থাকলো আমিনুর রশিদ। আমি যে কথাটি বলছিলাম যে আপনারা যদি আমার এই অনুষ্ঠানে আপনাদের জানার বিষয়গুলো, আপনাদের অন্যান্য বিষয়গুলো, মানে প্রশ্নগুলো যদি আমাকে করেন, আমি সেগুলো শেয়ার করেন, আমি তাহলে জবাব দিতে পারি, বা আপনাদের বিশ্লেষণ, আপনাদের মতামত, আপনাদের বিতর্ক যাই বলুন, হ্যাঁ, আপনাদের আলোচনাগুলো আমিও শুনতে চাই। আপনারা যেমন অনেকেই লিখলেন যে আমি যখন বললাম চায়ের কথা বললাম, বিলাল বলল আমিও চা খাচ্ছি। তারপরে শিহাব লিখছে যে বাংলাদেশের ভ্রমণ নাম দিয়েছি নস্টালজিক আয়না। নস্টালজিক আয়নাটা এই মুহূর্তে ভাল লাগছে না, আমি জানি না পরবর্তীতে নস্টালজিক আয়না হয়তো ভাবলে আরো ভালো লাগবে।
অর্থপূর্ণ নাম, কিন্তু যাই হোক, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো নি। আমি আমার প্রতিটি অনুষ্ঠান বিষয়ভিত্তিক। আজ কিন্তু আমি কোনো কবিতা পড়ব না, একটি বিষয় ধরে আলোচনা করব। আপনারা যদি মতামত দেন যে এই বিষয় নিয়ে কথা বলুন। আমি আজকে আলোচনা করব বাংলাদেশের পুরস্কার নিয়ে। বাংলাদেশের আপনারা সবাই জানেন যে 3টি জাতীয় পুরস্কার আছে: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21শে পদক এবং স্বাধীনতা পুরস্কার। এই পুরস্কারগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে, কোনো স্বচ্ছতা নেই এবং শীর্ষস্থানীয় পুরস্কার তাই হচ্ছে। ধরা যাক স্বাধীনতার পুরস্কার। স্বাধীনতা পুরস্কার কি পরিমাণ বিতর্ক হয়েছে নতুন করে বলার কিছু নেই। যে শর্ষিনা পীর সাহ, তাকেও শিক্ষায় জিয়াউর রহমান, না ভুল বলছি, এরশাদ স্বাধীনতা পদক দিয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি যে যে স্বাধীনতার বিরোধিতা করেছে, যে স্বাধীনতার বিপক্ষে ছিল, তাকেই এই পুরস্কার পদক দিতে হবে। এই নষ্ট নোংরা রাজনীতিকে মানে কি বলবো, ভাষা খুঁজে পাইনি। তো এই প্রতিবাদ আমরা করেছি, করব, এবং আমরা এ দাবিও শুধু আমি একা নয়, জুয়েলাইস মুক্তিযোদ্ধা তিনিও বলছেন যে এই পুরস্কার প্রত্যাহার করা হোক। আমি, জুয়েলাইস, আমরা কয়েকজন এটা নিয়ে ক্যাম্পেইনও করেছিলাম, এবং শুধু তাই নয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদনও করেছিলাম। আমি জানি না সে আবেদন মানে আমাদের আবেদন মঞ্জুর হয়নি, আমাদের আবেদন মঞ্জুর হবে না, তবু আমাদের দাবি আমরা জানিয়ে যাব। এখনো বলছি সেই পুরস্কার প্রত্যাখ্যান করা হোক। আরও আছে, কথার প্রসঙ্গে আসবে। ইতিমধ্যে বিল্লাল জানিয়েছেন যে তিনি চমৎকার জায়গা সিলেট আমার খুব প্রিয় জায়গায়। হ্যাঁ, তো মাঝে মাঝে মনে হয় যে আমার জেলায় হচ্ছে সিলেট বোধ হয়, সিলটি। সুলতানা জামান, রত্না ঋতু, অনেক বড় নাম। আমারটা 3 শব্দের, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, মানে আমার চেয়েও বড় নাম হতে পারে, এটার আর একটা মানে মানে চমক ব্যাপার যে এত বড় নাম। এবং নাম নিয়ে আমরা কত যে বিভ্রান্ত হয়েছি যে আমার বন্ধু লুৎফর রহমান রিটন যুক্ত হয়েছেন, এবং আমি ইমদাদুল হক মিলন, অর্থাৎ দুলাল, মিলন, রিটন, এগুলো নিয়ে আমরা যখন লেখালেখি করছি, বড় মানে আমি একটা কভার স্টোরি লিখেছিলাম সন্ধানীতে, বেলাল চৌধুরী আমাকে নিয়ে কভার স্টোরি লিখিয়েছিলেন আমাকে দিয়ে, নামের নামাবলী। এবং রিটন বাধ্য হয়ে দৈনিক বাংলা 7 ভাই চম্পায় আফলাতুনের কারণে রিটন রহমান লিখতে বাধ্য হয়েছেন, কারণ তার ইগো সম্পাদক হিসেবে তিনি রিটন ছাপবেন না, আর রিটনও চাচ্ছেন যে তার লেখা ছাপা হোক। একটি পর্যায়ে রিটন রহমান নামে লিখছেন। এই তথ্যটা দিলাম। তো ফলে সুলতানা জামান, রত্নাঋতু 4টি নাম ধারণ করে বিশাল ব্যাপার। এর মধ্যে আহমেদ কাউসার যুক্ত হয়েছেন, তিনি বলছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। যাই হোক, যারা যুক্ত হয়েছেন প্রত্যেকেই আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। বলছিলাম যে এটি সাহিত্য পুরস্কার নিয়ে কথা। সাহিত্য পুরস্কার যেমন ধরা যাক, বাংলাদেশের রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক যে আন্দোলন হয়েছে, আমাদের সেই সাংস্কৃতিক আন্দোলনের যে ভূমিকা নিয়েছেন সঞ্জিতা খাতুন, ওয়াহিদুল হক, তাদের ছায়ানটের মাধ্যমে সেই রবীন্দ্র সঙ্গীত সময় থেকে রবীন্দ্র বিরোধিতা থেকে শুরু করে, মানে তাদের যে ভূমিকাগুলো আমরা তো কোনোদিন ভুলবো না। আজকে আমরা রমনার বটমূলে যে এসো হে বৈশাখ উৎসব, জাতীয় উৎসব আমরা পালন করি, এটার কি সূচনা করেছিল। এবং তিনি একজন ভালো লেখকও, গবেষকও, তিনি ছায়ানট প্রতিষ্ঠা করেছেন। আমাদের সাংস্কৃতিক আন্দোলনের চেতনা তিনি জাগ্রত করেছেন, বাতিঘর। কিন্তু সেই সঞ্জিতা খাতুন, তাকে স্বাধীনতার পদক দেওয়া হয়নি। বাংলা সাহিত্যের তিনি শিক্ষক এবং প্রধানমন্ত্রীরও শিক্ষক। এই বেদনা আমরা কোথায় রাখব? পুরস্কার পেয়েছে কে? সালমা জাহিদ নামে একজন। কিভাবে নিয়েছেন সে রহস্য আবিষ্কার করা উচিত, জানা উচিত, সাংবাদিকদের লেখা উচিত।
আমি তো একাই ফাইট করবো, এটা তো হয় না। এবং আপনারা বিশ্বাস করুন, 80 দশকের সূচিপত্র নামে যে পত্রিকা করতাম প্রচ্ছদ, সেখানে আমি পরপর 2টি সংখ্যা বের করেছিলাম 500 পুরস্কারের তালিকা বাংলাদেশে, কে কিভাবে দিচ্ছে, কে কিভাবে নিচ্ছে, এবং কোনো কোনো পুরস্কার মানে একবারই ঘোষণা করা হয়েছে। যারা পুরস্কার নেয় তাদের কাছ থেকে টাকা নিয়ে সেই পুরস্কারটি আবার দেওয়া হয়, সে নামমাত্র পুরস্কার। কিন্তু এটার এক ধরনের সামাজিক প্রতিষ্ঠাতা পাওয়ার মানে নানান কারণ আছে, নানান ঘটনা আছে। খালেদ বলে একজন আছে, আব্দুল খালেক, সে এই পদক ব্যবসা করতো, এখনো পদক ব্যবসা আছে, যে নীলক্ষেত থেকে 75 টাকা দিয়ে একটা ক্রেস্ট, পিতলের ক্রেস্ট কিনে সেটি একটা কাগজ ছাপিয়ে তুলে দেওয়া। তো এই হচ্ছে পুরস্কারের নমুনা। আর রাষ্ট্রীয় পুরস্কার তো যেটা শুরু করলাম, যে জনৈক সালমা জাহিদরা পুরস্কার পায়, তারা বাংলা একাডেমি পুরস্কার নেয়, 21শে পদক, তার পরবর্তীতে ধারায় যদি বলা হয় বাংলা একাডেমি পদক, তারপরে 21শে পদক, তারপরে স্বাধীনতা পদক। তারা কতটা ধূর্ত, তারা কতটা মানে চতুর এবং কতটা স্টুপিড, যে তারা 21শে পদক বাদ দিয়েই জাম্প করে স্বাধীনতা পদক নিয়ে গেছে। অনেকটা বলা যায় তারা স্কুল থেকে হাই স্কুল, ইউনিভার্সিটি চলে গেছে, তাদের কলেজে পড়ার প্রয়োজন নেই। এবং কী কারণে পেয়েছে সেটা রহস্য, মুক্তিযুদ্ধ। এবং কী ধরনের মুক্তিযুদ্ধ সেটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে হয়তো আপনারা দেখবেন, বুঝতে পারবেন। আচ্ছা, এর মধ্যে আমি একটু একজনের সঙ্গে আবার কথা বলছি, তাকে একটু আমি বিব্রত করলাম। সুলতানা জামান রত্না ঋতু বলেছেন যে, কি বলেছেন, আমি আবার ফিরে আসবো আলোচনায়। তাহলে কি একটা কেটে দেব? মৌনতা ঋতু নামে লিখতাম, ঋতু জাহান নামে লিখতাম না। এত নামের একটা অস্থিরতা না, একটা নির্দিষ্ট নাম। আমি একটা আর্টিকেল দিব। আমাদের যে রফিক আজাদের নাম কিন্তু রফিক আজাদ নয়, রফিকুল ইসলাম খান। গুন্দার নাম কিন্তু নির্মলেন্দু গুণ নয়, নির্মলেন্দু গুণ রায় বিকাশ চৌধুরী। এবং আসাদ চৌধুরীর নাম অনেক দীর্ঘ। হারুন হাবিবের নাম কিন্তু হারুন হাবিব নয়, হাবিবুর রহমান সামথিং। এবং নাম নিয়ে অনেকেই বিব্রত হয়েছেন, বিরক্ত হয়েছেন, জেলও কেটেছেন। এবং মজার একটি গল্প বলি, একজনের নামে আরেকজন চাকরিও করেছেন। আমরা যে নামে জানি যে কেজি মোস্তফা, 2টা কেজি মোস্তফা আছে, 2জন। একজনের নামে আরেকজনের চাকরি হয়ে গেছে। একজন সাংবাদিক রাষ্ট্রদূত ছিলেন, আরেকজনের সাংবাদিক কেজি মোস্তফা, গান লিখছেন। দুজনে গুলিয়ে ফেলেন, আসলে 2জন আলাদা ব্যক্তি, একই রকমের নাম। যে বিমূর্ত এই রাত্রি লিখেছেন যে কেজি মোস্তফা, আর যিনি রাষ্ট্রদূত ছিলেন 2জন এক ব্যক্তি নেই। একইভাবে আমাদের যে ভাষা সৈনিক আহমদ রফিক, তার নামে এক ভদ্রলোক ডয়েশ ভ্যালিতে চাকরি করেছেন দীর্ঘদিন, তার নামও আহমদ রফিক, এবং লোকটা খুব চতুর। তার একটি বই আমার কাছে আসছিল চিত্রালিতে, পূর্বাণিত, মানে রিভিউ করার জন্য। এবং অদ্ভুত ব্যাপার, তার পুরো বায়োডাটার মধ্যে দেখা গেছে এই আহমদ রফিক, ভাষা সৈনিক আহমদ রফিকের পুরো বইয়ের নাম। এবং তার বায়োডাটাটা যে একটা নকল, ভুয়া, সেটাকে ডয়েশ ভ্যালিতে উপস্থাপন করে তিনি দীর্ঘদিন ডয়েশ ভ্যালিতে চাকরি করেছেন। তার নাম মানে একজনের নামে একজনের কৃতিত্ব, একজনের ভাষা আন্দোলনের সেই গৌরবত্ব নিয়ে তিনি চাকরি করেছেন। তো নামটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি নামটা মানে আমরা যদি বারবার চেঞ্জ করি, বারবার পরিবর্তন করি, তাহলে কি হবে, একটা নাম একটা জায়গায় আসতে হবে। যে আমার নাম হয় সুলতানা জামান অথবা ঋতু রত্না, যে কোনো একটা নামে আসতে হবে। পরে হয়তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। মানে সাহিত্যের নাম, আবার রাজনীতির ক্ষেত্রেও দেখা গেছে যে অনেক অনেক বিখ্যাত ব্যক্তির, অনেক বিখ্যাত নেতার আসল নাম কিন্তু অন্যরকম, বা শিল্পীদের। হ্যাঁ, বলছিলাম পুরস্কারের কথা। 21শে পদক 21 জনকে দেওয়া হয়, এবার কিন্তু তা দেওয়া হয়নি, মানে 21-এর সঙ্গে একটা সম্পর্ক রেখে। এবং 2টি পুরস্কারের মধ্যে কিন্তু মরণোত্তর ব্যাপারটি আছে। কোনটি? একটি হচ্ছে বাংলা একাডেমিতে, বাংলা একাডেমি পুরস্কারের মধ্যে মরণোত্তর ব্যাপার নেই, তাকে জীবিত থাকতে হবে লেখককে। আর যেটি হচ্ছে 21শে পদক এবং স্বাধীনতা পদক মরণোত্তর, আমরা লক্ষ্য করে দেখলাম যে মরণোত্তরও দেওয়া হয়নি আমাদের সঞ্জিদা খাতুনকে, এবারও না। তো এর চেয়ে দুঃখ আর কি থাকতে পারে? সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, না,
20 রহিসউদ্দিন আহমেদকে পুরস্কার দেওয়া হলো স্বাধীনতা পদক। আমি তখন বাংলা একাডেমিতে, আমি ব্যানার নিয়ে প্রতিবাদ করে দাঁড়ালাম বাংলা একাডেমির বইমেলায়। এটা সবাই জানেন, কাগজে নিউজ আসছে। তখন বাংলা একাডেমির ডিজি হচ্ছেন সিরাজি, হাবিবুল্লাহ সিরাজি। তো যেহেতু আমি ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেছি যে এই পুরস্কার প্রত্যাহার করতে হবে, এবং আমি যেহেতু দাঁড়িয়েছি, এখন আমাকে তো কেউ কিছু বলতেও পারে না বা প্রতিবাদের প্রতিবাদ করতে পারে না। আমার কাছে সুভাষ সিং এসে বলল যে দুলাল ভাই, আমি তো মেলার নিয়ন্ত্রণে আছি, আইন শৃঙ্খলা, এটা তো আইন শৃঙ্খলার ব্যাপার। আমি বললাম, এটা মোটো আইন শৃঙ্খলার ব্যাপার না, সাহিত্যের ব্যাপার। আমি তো এখানে কোনো কিছু ভাঙচুর করিনি। আমি প্রতিবাদ করেছি, দাঁড়িয়েছি ব্যানার নিয়ে, যে এটা জানানো উচিত উনি কে, তাকে পুরস্কার দেওয়া হবে। এবং হাবিবুল্লাহ সিরাজি তিনি আমাকে ডেকে নিলেন তার কক্ষে বাংলা একাডেমিতে, এবং আমার সঙ্গে চা খেতে খেতে বললেন যে দুলাল, আপনি এটা করবেন না প্লিজ। এবং তিনি যে কাজটি করলেন, তার মাথায় এতটা মোটা বুদ্ধি, এটা আমার ধারণা ছিল না। আমি তো জানি তিনি সূক্ষ্ম মনের মানুষ। তিনি একটা অশ্লীল অফার করলেন আমাকে, যেটা শামসুজ্জামান খান করেছেন, যেটি হাবিবুল্লাহ সিরাজি নিজেও করেছেন, যে বলল, দেখেন আপনি এটা করলে কিন্তু আপনি বিরক্ত হবেন, এবং এটা আপনি করবেন না। যদি করেন তাহলে আমাদের জন্য ক্ষতি হয়। এটা বাংলা একাডেমির সঙ্গে যদিও স্বাধীনতা পুরস্কারের কোনো যুক্তি নেই, হ্যাঁ, আপনি আমাদের ওইখানে 11টা পুরস্কার আসছে, বাংলা একাডেমি পুরস্কার ছাড়া আপনি যেটা চান সেটাই দেব, এবং এবছরে দেব, আপনি তবুও এখান থেকে প্রত্যাহার করে নিন। আমি বললাম যে সিরাজি ভাই, আমি তো আপনার চাওটাও খাবো না। আপনি যে কথাটা বললেন, আমি লিখবো, আপনি জানেন আমাকে, আমি কিন্তু এটা ছাড়বো না। আপনি এটা আমাকে একটা বাজে প্রস্তাব, অশ্লীল প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, উঠে দাঁড়াইলো দুলাল, আপনি সবসময় রাগ করেন, হ্যাঁ, আপনার সঙ্গে কত সুন্দর সময় কাটাচ্ছে আগে, এবং টরন্টোতে গিয়ে, তো সেই পুরনো কথা বলতেছিলেন। এবং আমাকে তখন আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি, তিনিও আমার একজন সাক্ষাৎকার নিয়েছে, শিমুল সালাউদ্দিন, তাকে বলছেন যে দুলাল ভাইকে কেন এত তোমরা করছো, সে বাইরে থেকে গিয়ে একটা সরকারকে বিরক্ত করছে। এখন কি আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি আওয়ামী লীগের সমালোচনা করি, আমরা যদি ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিই, আমরা যখন প্রতিবাদ করি, তখন আশরাফুল আলম খোকন, সুভাষ সিংহ, হাবিবুল্লাহ সিরাজেরা এসে আমাদেরকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, আমাদের মুখ বন্ধ করে করতে চায়, কিন্তু পারেনি। তারপরে আমি পরপর 2 দিন বসলাম। আমি যেদিন চলে আসব, ঠিক সেই দিন রাতে একটা ফোন আসলো। ফোনটা করলেন সাংস্কৃতিক সচিব অবহেরা মুস্তফা কামাল। তিনি বললেন যে ভাই, একটা সুখবর আছে। তো আমি বললাম যে কি সুখবর ভাই? উনি বললেন যে কালকেই আপনার কাগজ দেখতে পাবেন। একটু রহস্য করলাম, না বলুন ভাই, আমি তো একটু পরে চলে যাব, সুখবরটা শুনেই যাই। বললো যে আপনার প্রতিবাদ গৃহীত হয়েছে এবং তার পুরস্কার বাতিল করা হয়েছে। আর কি বলবো, আমি সাকসেস। এবং পরবর্তীতে একইভাবে 1 বছর না 2 বছর পর 2023 সালে আমির হামজাকে পুরস্কার দেওয়া হলো। আবারও আমাদের এখন তো বলার জায়গা হচ্ছে ফেসবুক, এই যে ফেসবুকে লাইভ করছি। এবং আচ্ছা, মাঝখানে একটা কথা বলে রাখি, আমি 10 মিনিটের মধ্যে শেষ করতে চেয়েছিলাম। আমি 10 মিনিট নেব না, যেহেতু এটা সাপ্তাহিক অনুষ্ঠান করব। আমি শুরুতেই এটা ঘোষণা দিয়েছি, সেই জন্য যতক্ষণ অনুষ্ঠান চলে, যতক্ষণ আপনাদের ধৈর্য থাকে, হ্যাঁ, তখন আমার সঙ্গে থাকবেন, এবং আপনারা যদি যুক্ত হন তাহলে আমার খুব ভালো লাগবে। এখানে একজন বলেছেন, মানসুর রহমান বলেছেন, নির্মলেন্দু প্রকাশ গুণ, না, আসল নাম না, কিন্তু তার নাম হচ্ছে নির্মলেন্দু গুণ রায় বিকাশ চৌধুরী। রায় বিকাশ আছে মাঝখানে, নির্মলেন্দু গুণ প্রকাশ গুণ নয়, এটা ভুল। হ্যাঁ, প্রয়োজন হলে নির্মলদাকে জিজ্ঞেস করা যেতে পারে, কারণ আমি এটা নিয়ে লিখছি, তো আমি সেই জন্য জানি। যাই হোক,
এখানে হ্যাঁ, এখানে মানে একজন আমলা আমি দেখতে পাচ্ছি আমাদের এক বন্ধু যে মঞ্জুরুর রহমান আমাদের বন্ধু, তিনি গ্রন্থ আর্কাইভে যুক্ত ছিলেন, পরিচালক অথবা মহাপরিচালক ছিলেন, তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, যে তিনি লিখছেন 21 পুরস্কার প্রদানের নিয়ে অনেক কর্মকাণ্ডের সঙ্গে দারুণ দারুণ অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা সেগুলো শুনতে চাই। এখন আপনার তো এখন আর ভয় নেই, কারণ আপনি তো এখন মানে অবসরপ্রাপ্ত, আপনি তো লিখতে পারেন। যখন চাকরি করতেন তখন আমাদের একটা দায়বদ্ধতা ছিল, সীমাবদ্ধতা ছিল, সাহসের ব্যাপার ছিল, চাকরির ব্যাপার ছিল। এখন তো আপনার এগুলো বলা উচিত, আমরা জানা উচিত যে নেপথ্যে কি ঘটছে। আমি তো যে বললাম, আমি তো বলতেছি। এবং পরে আমির হামজার যে বিষয়টি, আমির হামজার পুরস্কার আবার সেই আগের মতো আন্দোলন শুরু হলো, লেখালেখি শুরু হলো, আমিও সক্রিয় হলাম ফেসবুকের মাধ্যমে। আমি সেই বছর সম্ভবত বাংলাদেশে যাইনি, আমি আমার ফেসবুকের মাধ্যমে এবং যথারীতি যেসব জায়গায় নক করলে এটা মানে কাজে দেবে, এবং সেটা আমির হামজার পুরস্কারটি বাতিল হয়েছে। পরে দেখা গেল অনেক রাঘব বোয়াল তারা এই পুরস্কার সঙ্গে যুক্ত। আমির হামজা গান লিখতেন, তাদের মানে টাকা পয়সা দিয়ে তার ছেলে বোধহয় আমলা ছিলেন, এই পুরস্কার মানে আমলার মাধ্যমে এই পুরস্কারটি পেয়েছেন, আমলার সন্তান। একই ঘটনা ঘটছে, মানে আরেকটি পুরস্কার বাতিল নয়, আংশিক বাতিল হয়েছে, বা আংশিক পুরস্কারটা নিয়ে আলোচিত হয়েছে। সেটি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হলো কাকে, সম্ভবত আমি তারিখটা একটু দেখে নেই, 2027 সালে 17 সালে নিহাজ জামানকে অনুবাদে পুরস্কার দেওয়া হলো। এই কথাটি বলেছি, আবারও বলছি। তো নিহাজ জামান সম্পর্কে অনেকেই জানেন না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, কিন্তু একজন রাজাকারের সন্তান, নিজেও রাজাকার। এবং শুধু রাজাকার নয়, বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তিনি হলিউডে, সাপ্তাহিক হলিউডে লিখেছিলেন যে একজন ফেরাউনের পতন ঘটল, এবং সেই লেখাটা বিদেশে ছাপা হয়েছে। তিনি প্রভাকাণ্ডগুলো করেছেন, এবং তার ভাই ছিলেন মাজেদ, আব্দুল মাজেদ, মেজর মাজেদ, হ্যাঁ, একটা জামাতি টাইপের লোক, এবং তার পূর্বপুরুষ মানে মুসলিম লীগ করা লোক। তো আমি শামসুজ্জামানকে ফোন করলাম যে জামান ভাই এটা কী করলেন, কাকে পুরস্কার দিলেন? আপনি কি জানেন যে সে আপনার যে বাংলা একাডেমি নীতিমালা নষ্ট করছেন? কিভাবে নীতিমালা নষ্ট করছে? আমি বললাম যে বাংলা একাডেমি যে নীতিমালা আছে যে স্বাধীনতা বিরোধী কাউকে পুরস্কার দেওয়া যাবে না, বা হ্যাঁ বিরোধী নয়, মানে আপনারা নীতিমালার সম্ভবত 9 নম্বর ধারাটি আপনারা পড়ে দেখুন। বলে আমাকে কি ধারা শেখাবা? আমি এখানে 3 বছর কি 3টা মহাপরিচালক হয়ে আসছি, অর্থাৎ জাদুঘর আর এই শিল্পকলা একাডেমি এবং এইখানকার, আর তুমি আমাকে বলতেছো কেন? বলে আপনি জামান হয়ে আরে জামানকে পুরস্কার দিলে আপনি দেখবেন না? বলে আমাকে বলতেছো কেন? আর জামান নেই, মানে উনি আনিসুজ্জামান স্যারের কথা বলতেছিলেন। এবং বললাম যে তুমি আমাকে বলে তুমি উদ্ভট তথ্য কোথায় পাও জেনেছি বঙ্গবন্ধু বিরোধী ছিলেন? আমি বললাম যে আমি যেহেতু সাংবাদিকতা করি, আমি কিন্তু প্রমাণ দিয়েই কথা বলি। আমি তখন আমার যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যে বইটি, অর্থাৎ খুনি নূর চৌধুরী, সেইখানে আমি লিখেছিলাম যে এই ছবি দিয়ে সহ এবং সেই আর্টিকেল সহ নিয়াজ জামান কী করেছেন। আমি সাথে সাথে ফেসবুকে পোস্ট দিলাম, এই সেই নিয়াজ জামান যে বঙ্গবন্ধুকে ফেরাউন বলেছিলেন, এবং তাকেই বাংলা একাডেমি পুরস্কার দিচ্ছে নীতিমালা লঙ্ঘন করে, এবং ফেরাউন যাকে বলেছে তার কন্যার কাছ থেকে তিনি পুরস্কার নেবেন। এবং নিয়াজ জামানকে পরে বাংলা একাডেমিতে যেতে দেওয়া হয়নি, আনুষ্ঠানিকভাবে তার পুরস্কার দেওয়া হয়েছে। এবার আসি, সম্প্রতি যে পুরস্কার দেওয়া হচ্ছে, আলোচনা করা হচ্ছে মানে মোহন রায়হানকে নিয়ে, সেই প্রসঙ্গে আমি কথা বলবো। তার আগে যদি আজকে মোহন রায়হানের পুরস্কার ফিরিয়ে দেওয়া হয়, হোয়াই নট মোহাম্মদ হান্নান এবং ফারুক শাহনওয়াজ, তারা কি অপরাধ করেছে? তাদের কি অপরাধ? যদি মোহন রায়হানের অপরাধ মানে বাংলা একাডেমি, তাহলে মানে নিরপেক্ষতা কোথায়? আমি এই অনুষ্ঠানের মাধ্যমে নয়, আমি গতকালই আমি আগেও বলেছি যে তাদের পুরস্কারও ফেরত দেওয়া হোক, হান্নান এবং ফারুকের।
যদিও পুরস্কার কিছু আসে যায় না। এই বাংলা একাডেমি পুরস্কার জাতীয় কবি নজরুল পায়নি। বাংলা একাডেমি পুরস্কার শুরু হয় কবে? 1960 সালে। বঙ্গবন্ধু তাকে জাতীয় কবি ঘোষণা করেছেন, বাংলাদেশ এনেছেন, তার জন্য নজরুল ইনস্টিটিউট করেছেন, তার পরিবারকে এনেছেন। কিন্তু বাংলা একাডেমির যারা ছিলেন তাদের মাথার মধ্যে এই কাজটি করেনি যে নজরুলকে আমরা পুরস্কার দিয়ে বাংলা একাডেমি গর্ববোধ করতো যে আমাদের জাতীয় কবিকে আমরা পুরস্কৃত করেছি। উনি জীবিত ছিলেন, কিন্তু কয়েক বছর 3-4 বছর ছিলেন কই, তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়নি। একইভাবে দেখুন, জসিমউদ্দিনকে পুরস্কার দেওয়া হলো 74 সালে। জসিমউদ্দিন কবে পুরস্কার বাংলা একাডেমি 1960 সালে, 14 বছর পর জসিমউদ্দিনকে দেওয়া হলো। পলিটিক্সে দেখেন, জসিমউদ্দিন এমন একজন কবি যে যদি আমরা 3জন কবি 4জন কবির কথা বলি, বিশ্বকবি, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি জীবনানন্দ দাশ, হ্যাঁ, সেখানে কোনোভাবেই পল্লী কবিকে আমরা বাদ দিতে পারবো না। তিনি একই দিকপাল, এবং তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি তার তার লেখা পাঠ্য ছিল, কতটা গৌরবের ব্যাপার। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছেন, তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা লিখেছিলেন, এবং তার নামে কিন্তু জসিমউদ্দিন রোডও একটা আছে আপনার কমলাপুরে। কিন্তু তাকে বাংলা একাডেমি মূল্যায়ন করেনি। ফলে তাকে তার আগে যারা রাজাকার ছিল, তালিম হোসেনের মতো লোকেরা, মতিউর রহমানের মতো লোকেরা, অনেক অপরিচিত, মাহফুজুল্লাহ বা কে ছিল এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তালিকা দিলে বুঝতে পারবেন, তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। তার 14 বছর পরে জসিমউদ্দিনকে অফার করা হয়েছে। জসিমউদ্দিন তা প্রত্যাখ্যান করেছেন, এবং এই প্রত্যাখ্যানটা আজকে বলছে একজন কবির যদি গার্ডস থাকে তাহলে প্রত্যাখ্যান, হ্যাঁ, কেউ করেছে হয়তো নানা কারণে, আমরা জানি পাওয়ার পরে জাকির তালুকদার প্রত্যাখ্যান করেছেন। আর যখন গত বছর নাটক হচ্ছিল, স্থগিত, বাতিল, পুনঃঘোষণা, ঘোষণা, তার মধ্যে গল্পকার মাহবুব মুর্শেদ, সেলিম মুর্শেদ সেখানে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেগুলো ভিন্ন, কিন্তু বাংলা একাডেমির দেওয়ার দায়িত্ব তারা দেবে। ধরা যাক, আমার প্রসঙ্গে একটু আমি আসি। আমি প্রতিবারই জানি যে আমাকে কবিতায় পুরস্কার দেওয়া হচ্ছে, কবিতায় পুরস্কার পাবো, কারণ যারা নাম ঘোষণা করেন বা যারা নাম নেন তারা বন্ধুরা যারা আছেন, সৈয়দ মঞ্জুর থেকে শুরু করে আরও আমার নাম প্রতি বছর নেন, তথ্য নেন, আমি জানি। কিন্তু একটি পর্যায়ে গিয়ে, চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমার নাম বাদ দেওয়া হয়, কামাল চৌধুরী বাদ দেন। পরে প্রথমবার যখন বঙ্গবন্ধু শাখায় বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার যুক্ত করা হলো, আমার কাছে প্রথমে আমার এক বন্ধু, কথা সাহিত্যিক, আমি তার নামটা বলতে চাচ্ছি না, উনি প্রকাশকও বটে, বলল যে চাচ্ছু, আমি তো আর কাউকে খুঁজে পাচ্ছি না, আপনার একটা বায়োডাটা পাঠান। আমি নেপথ্যের ঘটনাগুলি বলছি। পাঠানো হলো, পেলাম, পাঠালাম, কিন্তু হারুন রশিদকে দেওয়া হলো, জাসদ করার লোক। তিনি 2টি বই লিখেছেন 7 মার্চের ভাষণের পর। পরের বার শুনলাম যে আমাকে দেওয়া হবে, সেখানে একদিন ঘোষণা স্থগিত করে সেখানে সুভাষ সিংহকে দেওয়া হলো। যাই হোক, এই সময় আলোচনা হচ্ছে কবিতায় না বঙ্গবন্ধুতে। তৃতীয়বার আমার নাম গেল, এবং সর্বাধিক নাম আমি শুনেছি, এবং সেখানে কি করা হলো, একটা গ্যাটিস দেওয়া হলো, আমার সঙ্গে আরেকজন লোক ঢুকিয়ে দেওয়া হলো। কে? মেজর জেনারেল মুজিবুর রহমান। আপনার কেউ কি তার নাম শুনেছেন? সে নাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রধান, তাকে পুরস্কার দিতে হবে। আমি তো 91 সালে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করেছি, 91 থেকে এ পর্যন্ত, এবং এখনো, এবং প্রতি আগস্টে আমার বই বের হয়, আপনারা জানেন। আমি আমার বঙ্গবন্ধুর সেই বইটি নিয়ে, প্রথম দিককার বই, শিল্প সাহিত্যের শেখ মুজিব, পুরস্কৃত প্রাপ্ত বই, গ্রন্থকেন্দ্র পুরস্কার, আমেরিকা থেকে পুরস্কার পেয়েছে, এবং ইন্ডিভিটিভ মুজিব হত্যা, আমি তো মুজিব নিয়ে নানা ধরনের কাজ করেছি, খুনি নূর চৌধুরী, এইসব বইগুলো কাজ করেছে। যাই হোক, কিন্তু সেখানে
এই জন্য দুঃখ করে বলছি যে আপনার নেপথ্যের ঘটনা, যেগুলো যে কথা আমাদের এই যে বন্ধু মজিবুর রহমান বললেন যে তিনি অনেক ঘটনাই জানেন। আমি আজকে পুরস্কার নিয়ে কেন আলোচনা করছি, আমি নিজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করছি। সেটি হচ্ছে, আমার সময় যারা পুরস্কার পেলেন, এবং আমি খুব মজা করে বলি যে 4 জন দেশের বাইরে যারা আছেন তারা পুরস্কার পেয়েছেন। শামীম আজাদ, সালেহা চৌধুরী, সালমা পানি এবং সাইফুল্লাহ মাহমুদ দুলাল। আমাদের 4 জনের একটি ছবিও আছে, সেটা আমি শামীম আজাদকে পাঠালাম এবং শামীম আজাদের সঙ্গে মজা করে বললাম যে আপনারা তো ডাবল ডাবল, টিম হটনের কফির মতো ডাবল ডাবল, আমি তো হাফ। বলে মানে? আমি বললাম যে আপনারা ভাগ্যবতী, 3 জনই ভাগ্যবতী। ওয়ালিউল্লাহ পুরস্কার পেয়েছেন, আবার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, তো ডাবল না? আর আমি বাংলা একাডেমি পেয়েছি, আমার সঙ্গে আরেকজন পেয়েছেন। সে কে পেয়েছেন? মেজর জেনারেল মুজিবুর রহমান। তাহলে আমার হাফ হয়ে গেল না? তো শামীম আজাদ খুব মজা পেলেন এবং এটা নিয়ে লেখালেখি হয়েছিল তো চিটাগাং একটি পত্রিকায়। এবং আমরা একবার আড্ডা দিচ্ছিলাম টরন্টোতে, সম্ভবত টনির বাসায়, এবং সেখানে মানে এক বইমেলার থেকে, টরন্টো বইমেলা থেকে আমরা সেখানে গেলাম। সে আড্ডায় ছিলেন কে? সালমা বানি ছিলেন, আমাদের সুমন রহমান ছিলেন সাংবাদিক, তাজুল ইসলাম ছিলেন যিনি পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, মুক্তিযুদ্ধের লেখক তিনি, রাকিব হাসান ছিলেন। এবং সেখানে আড্ডার মধ্যে, মধ্যরাত পর্যন্ত আড্ডা চলছে, মধ্যপাড়ার মধ্যে আড্ডা। একটি পর্যায়ে এই পুরস্কার নিয়ে আলোচনা হতে হতে এমন একটি আলোচনা আসলো যে খুবই বিব্রতকর অবস্থায় সালমা বানি জানালেন উনি বাংলাদেশে যখনই যেখানে অনুষ্ঠানে গেছেন তাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, নানাভাবে আক্রমণ করা হয়েছে, যিনি টাকা দিয়ে পুরস্কার নিয়েছেন। কিরকম একটা মানে বিব্রতকর অবস্থা। এবং একটি পর্যায়ে রাকিব সেই কথাটি তুললেন, যদি পুরস্কার যদি মানে বিক্রি হয় তাহলে আমরা কিনতে পারবো না কেন? আমাকে বললো, দুলাল ভাই আপনারা যদি বিক্রি করেন, মানে আমাকে সামনে রেখে বললেন যে তাহলে আমরা কিনতে পারবো না কেন? তো এরকম প্রশ্ন কিন্তু উঠেছে। এগুলো তো বাংলা একাডেমির জন্য লজ্জার কথা। এবং আমি মনে করি যে গত 2 বছরের চেয়ে এবছরের পুরস্কারটা অনেকটা স্বচ্ছ হয়েছে, মানে তুলনামূলকভাবে। কিন্তু বিতর্ক বাজলো মোহন রাহানকে নিয়ে। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেই যে মুজিবুর রহমানের কথা বললাম, হ্যাঁ 2 জন পুরস্কার দেওয়া হয়েছে আমার সঙ্গে, এবং তাকে নিয়ে যে কি নাটক করা হয়েছে অনুষ্ঠানে, সে অদ্ভুত ব্যাপার। পুরস্কারের আগের দিন আমাদেরকে যেতে হলো যে আমরা কিভাবে প্রোটোকলটা মেনে চলবো, কার জন্য কতটুকু বরাদ্দ, কে কীভাবে যাব, সেগুলো একটু রিহার্সালের মতো, এবং ঘোষণার মধ্যে যেতে হবে, হ্যাঁ এইগুলো। তো কে কোন জায়গায় বসবো, তো বসতে গিয়ে যেটা বললো, ওইখানে এসএফ এর নিরাপত্তা ইয়াং ছেলেপেলেরা ছিল, তারা দেখাচ্ছিল। তো যতবারই গুনাহ হয়, একদম লাস্টে পড়ে সেই বঙ্গবন্ধু পুরস্কার প্রাপ্ত লেখক মুজিবুর রহমান, তিনি স্লাইড নিয়ে একটি কাজ করেছেন, 7ই মার্চের ভাষার উপর স্লাইড। সেটা তো লেখক হলো না। যাই হোক, তিনি বামে পড়েন। বামে পড়লে যেটা হয়, সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে মানে হয় না, দৃষ্টিতে পড়ে না। এবং 2-3 বার চেষ্টা করলো, তিনি কিন্তু নাই, তিনি আসেননি। সবাই আসছেন, তিনি আসেননি। তিনি না আসেই তার চেয়ারটা তার কর্মচারীরা, তার কর্মকর্তারা আসন নির্দিষ্ট করছেন। তখন যদি পিছন থেকেও মানে গণনা করা হয়, এবং সেটাও বাম পাশে পড়ে, এবং সামনে থেকে গণনা করলে উনি বাম পাশে পড়ে। পরদিন যখন অনুষ্ঠানের দিন আমরা গেলাম, গিয়ে দেখি যে সিটে তার বসার কথা সেই সিটটা খালি, অর্থাৎ তাকে আনা হয়েছে ডান পাশে, একদম সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ার জন্য। এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো খুব চালাকি। তাকে পুরস্কার দেওয়া, তাকে দৃষ্টিতে আনা। এবং যখন তার সঙ্গে আমরা মঞ্চে গিয়ে বসলাম, আমার পাশেই বসলেন তিনি, আমাকে কার্ড দিলেন, বিনয়ের সঙ্গে মানে তিনি বললেন যে মানে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, আমাকে একটা কার্ড দিলেন, বললেন যে আসবেন চা খেতে। আমি তো চলে যাবো দ্রুত। এবং আমি পরদিন তাকে ফোন করেছিলাম, আমার ফোনটি ধরেননি। হ্যাঁ, এবং যখন ছবি তুললাম, আমরা সেলফি তুললাম, আমাকে বললেন যে আমার ছবিটা কোথাও দেবেন না প্লিজ। আমি বললাম
যে আমি ছবি দেবো না, কিন্তু আপনার প্রচার তো হচ্ছে, আপনার ছবি যেগুলো তোলা হচ্ছে সেগুলো মিডিয়াতে যাচ্ছে না, এখন এখন দেখা হচ্ছে না সরাসরি। উনি জবাব দেননি। তো এই হচ্ছে পুরস্কারের পেছনে, পুরস্কার নিয়ে নানান রকমের নানা ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এবার যেটি হলো, মোহন রায়হানের ভুলগুলো যেগুলো হচ্ছে সেটি হচ্ছে, মোহন রায়হান আমার বন্ধু, আমি তাকে জানি। মোহন রায়হান প্রতিবাদী, এবং তার প্রতিবাদ বিভিন্ন ধরনের। যখন কবিতা পরিষদ তৈরি হলো এরশাদের সময়, এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময়, এরশাদের পতনের পর শামসুর রহমান একটা বিবৃতি দিলেন যে না, আর কবিতা পরিষদের প্রয়োজন নয়, এটা বন্ধ করে দেওয়া হোক। তখন সৈয়দ হক চালাকি করলেন, সৈয়দ হক সভাপতি হওয়ার জন্য মোহন রায়কে কবিতা লিখলেন, মানে কবিতার আলোচনা করলেন, চকঝক ঝকঝক করে, মানে রুদ্রের মতো উজ্জ্বল মোহন রায়নের কবিতা। এবং তারা কিন্তু কবিতা পরিষদ করলেন, মোহাম্মদ সামাদ এবং সৈয়দ হক, মোহন রায়হানেরা। আমরা শুরুতে ছিলাম, তারপর আমরা স্টপ করেছি নানা কারণে, কারণ আমি সংগঠনের সঙ্গে ওইভাবে যুক্ত হতে চাইনি। পরে শামসুর রহমানকে তারা অপমান করবে এরকম একটি গ্রুপ কবিতা পরিষদের তৈরি হলো। এবং আমরা শুনতে পেলাম রহমান ভাই যখন বইমেলাতে গেলেন, আমি এবং তুষার দাস আমরা সার্বক্ষণিক সাথে ছিলাম যাতে শামসুর রহমানকে অপমান করা না হয়। এবং মোহনাকে নিয়ে আজকে যে বিতর্ক হচ্ছে, যে ইয়েকে নিয়ে কি বলে আপনার এই যে কর্নেল তাহেরকে নিয়ে কবিতা লিখেছেন, মোহন রায়হান তো টুঙ্গিপাড়া কবিতা পড়তে গেছিলেন, সামাদ নিয়ে গেছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পড়তে, কিন্তু তাকে তো পড়তে দেওয়া হয়নি। একজন তরুণ প্রতিবাদ করছে যে না, মোহন এখানে কবিতা পড়তে পারবে না। এগুলো তো ইতিহাস। এবং মোহন হ্যাঁ আন্দোলন করেছেন, তার রাজনৈতিক আদর্শ থাকতেই পারে, আমি সেটার কথা বলছি। আমি বলছি যে তারেক যে ক্ষমতা গ্রহণ করার আগেই উনি কয়েকজন লেখক কিনে দেখা করতে গেলেন, তিনি তো প্রধানমন্ত্রী হয়ে ওঠেননি, হোক তারপর। এবং এখানে যারা কাজ করেছে, আমি যেটা শুনেছি, যে যারা প্রকৃত জাতীয়তাবাদী দলের কবি, তারা কিন্তু বহুবার প্রোগ্রামও করেছে জাদুঘরে, জাহাঙ্গীর ফিরোজেরা, হাসান হাফিজ, মাহবুব হাসান, তারাই তো এই প্রতিবাদটা করেছে। তারাই তো প্রতিমন্ত্রীর কাছে গিয়ে বলেছে যে মোহনকে কেন দেওয়া হয়েছে। কিন্তু তিনি সবাইকে যে নিয়ে যদি যেতেন, বা যে প্রশ্নটা আসছে, আমার কথা নয় যে কবিতা পরিষদ দখল করেছেন, হ্যাঁ এগুলো, এবং বিকল্পের কথা উঠছে যে বিকল্পটা কিভাবে সে মোহন গ্রাস করেছে। এখন মোহনের নানান বিষয়গুলো এখন আলোচনায় আসছে, সেই বিকল্পের কথা আসছে, কবিতার কথা আসছে, কবিতা পরিষদের কথা আসছে, এখন মোহনের যত দোষ। এবং মোহন একটি কথা বলেছেন সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমি এই বিষয়টির কোনো নিজেকে প্রশ্ন করেছি যে সার্বভৌমত্বের সঙ্গে বাংলা একাডেমি পুরস্কার কবিতার কি একটা সম্পর্ক থাকতে পারে। মনে একটা কথা বলেছেন যে হ্যাঁ, শত্রুকে বা প্রতিপক্ষকে সুযোগ না দেওয়ার জন্য, রাইট, এটা ঠিক, কিন্তু সার্বভৌমত্বের সঙ্গে তার বাংলা একাডেমি পুরস্কারের কি সম্পর্ক, আমার কাছে এটা বোধগম্য হয়নি। এটা নিয়েও অনেকে ট্রল করেছেন, অনেকে আলোচনা করেছেন, এবং খুবই মানে কেউ কেউ তো মানে তীর্যকভাবে আলোচনা করেছেন। আমি অস্ট্রেলিয়ার ফজলুল বাড়ির সঙ্গে একজন ভদ্রমহিলার প্রোগ্রাম শুনলাম, তারা তো একেবারে মানে ধুয়ে দিল এরকম অবস্থা। তো তো এই পুরস্কার উনি নেবেন, আমি বন্ধু হিসেবে অভিনন্দন জানাই। শুধু মোহন রায়হান চেয়ে অনেক 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 নিম্নমানের কবি বাংলা পুরস্কার পেয়েছে, এবং সেটা আজকে নয়, শুরু থেকেই। যেখানে জসিমউদ্দিনের মতো কবিকে পুরস্কার দেওয়া হয়নি, সেখানে তালিম হোসেন বা অন্য যারা কবি আছেন তাদেরকে বাংলা পুরস্কার দেওয়া হয়েছে। বাংলা পুরস্কার একটি রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে গেছে, মানে প্ল্যাটফর্ম হয়ে গেছে, কেউ এখান থেকে বেরিয়ে আসতে পারছে না, এবং আসা সম্ভব নয়। নানা রকমের একটা থাকে, প্রভাব থাকে, নানা রকমের একটা চাপ থাকে। তো এখন কথা হচ্ছে যে সেগুলো ব্যবহার করা ঠিক। আমি আজকে একটা সত্য তথ্য আপনাদেরকে দেই, যেহেতু পুরস্কার নিয়ে কথা বলছি। আমার বোন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব মস্কর, আমি বলছি, তিনি তো বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে যুক্ত ছিলেন পদাধিকার বলে, মানে পক্ষে। তারা আমলে তো 2-3 জন পুরস্কার পেয়েছেন, 2 টার্মে বা 3 টার্মে ছিলেন।
যখন আবু হাসান সাহেব পুরস্কার পেলেন ওই তালিকার মধ্যে তার সই। আমি জিজ্ঞেস করলাম, মশকুর তুই কেন? উনি বললেন, আমি কমিটিতে আছি। আমি তো কোনোদিন আমার বোনকে প্রভাবিত করিনি। আমার চাচা এবং খালু তথ্যমন্ত্রী ছিলেন, সংস্কৃতি মন্ত্রী ছিলেন, আবুল কালাম আজাদ। আমাকে ডেকে নিয়ে বলছে যে তুমি আসো, আমার লোক দরকার, গ্রন্থকারদের লোক দরকার, মানে শিল্পকলাতে লোক দরকার, আমার লোক দরকার নজরুল ইনস্টিটিউটে, আর্কাইভে। আমি তো চাইনি, বা চাচাকে বলিনি আমাকে পুরস্কার দিতে হবে। এগুলো তো করতে পারতাম। তো যাই হোক, পুরস্কার নিয়ে কথা বলে শেষ হবে না, অনেক কথাই বললাম। সেই যে স্বাধীনতা যারা যুদ্ধ করে, যারা স্বাধীনতার জন্য পক্ষে থাকেন, যারা স্বাধীনতার শক্তি, সঞ্জিতা খাতুনের পুরস্কার পান না। যারা স্বাধীনতার বিরোধিতা করে, শশীনার পিসাব, তারা পুরস্কার পান। এটা জাতীয় পুরস্কার থেকে একেবারে সর্বত্রই। কবে স্বচ্ছতা আসবে আমি জানি না। যদি স্বচ্ছতা আসে, সুন্দর হয়, তাহলে তো এটা লেখকদের জন্য নয়, শুধু বাংলা একাডেমির জন্য বা প্রতিষ্ঠানের জন্য বা রাষ্ট্রের জন্য গৌরবের। আমি একটু আপনাদের কথা নেই, অনেকক্ষণ কথা বললাম, প্রায় বোধহয় 40-45 মিনিট। আবিদ ফয়সলকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ আবিদ ফয়সল যুক্ত হওয়ার জন্য। বিপুল অধিকারী দেখতে পাচ্ছি, ধন্যবাদ বিপুল আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তারপর ইয়ের কাছে, আবার সেই বৌদ্ধর কাছে চলে যাই, মজিবুর রহমান। তিনি কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং গুরুত্বপূর্ণ বই তার কাছে আশা করি তিনি লিখবেন। আমার আরেক বন্ধুকে দেখতে পাচ্ছি, তুহিন কিছু জিজ্ঞেস করিনি। মাহবুব ইউনুস বলছেন, কাকা আসসালামু আলাইকুম। হ্যাঁ কাকুকে চিনতে পারলাম না, যে কাকু, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, অনেকদিন পরেই তুহিন এই মোটামুটি যুক্ত হয়েছিলেন। আবারও বলছেন সুলতানা জাহান রত্না এই ফেসবুকে ভেরিফাইয়ের জন্য দেওয়া। না, ভেরিফাইয়ের জন্য হতে পারে, কিন্তু নামটা ভিন্ন রকমের হতে পারে। মানে এটা ছোট নাম হলে ভালো হয়, বড় নাম। আমরা তো লড়াই করে করে এই সাইফুল্লাহ মাহমুদুল্লাহটাকে করেছি। এবং আমার আরেকটি নাম আছে, সেটিও শুনলে আপনি আশ্চর্য হবেন। যেহেতু আজকে অনেক কথাই বললাম, সেই কথাটা বলে দিই। আমার সার্টিফিকেটের নাম কিন্তু ভিন্ন। সার্টিফিকেটের নামটা ভিন্ন কিভাবে? আমরা যখন স্বাধীনতার পর স্কুলে যাই, তখন আমাদের টিচার আমাদের জন্ম তারিখও চেঞ্জ করে দিয়েছে এবং আমাদের নাম বললো যে শেখ রাখো, শেখ সাইফুল্লাহ মাহমুদ। আমার সার্টিফিকেটের নাম কিন্তু শেখ সাইফুল্লাহ মাহমুদ। তো একটি পর্যায়ে এসে বললাম যে না, আমি তো শেখ নই, আমি কেন এই অসত্য একটি নাম এবং অসত্য জন্ম তারিখটা গ্রহণ করব? এটা তো ঠিক নয়। আমি পরে আমার জন্ম তারিখ আমার কাছ থেকে শুনে, নানান মানে দিন তারিখ এগুলো শুনে, লিখিত ছিল না, বাংলা একাডেমি ঘাটাঘাটি করে তারপরে আমার খালাতো ভাইয়ের জন্ম তারিখের সঙ্গে মানে মিলিয়ে টিলে আমি এই তারিখটি বের করলাম, যে আমার প্রকৃত জন্ম তারিখ 30শে মে, এবং সেটা শুক্রবার, সেটা এই এতদিন থেকে এতদিনের মধ্যে পড়ে, এইসব করে এবং পড়ে আম্মার সঙ্গে কথা বললাম, অন্যান্যদের সঙ্গে কথা বললাম যে এটি ঠিক, কারণ অন্যান্য যোগফলগুলোর সঙ্গে এটা মিলে যায়। কিন্তু আমার যে স্যার দিয়েছিলেন যে নাম, সে নামটি আমি মানে জন্ম তারিখ সেটা ব্যবহার করে নাম দিয়েছিলেন, সেটাও আমি যখন লেখক মানে ঢাকায় এসে লেখক হওয়ার জন্য চেষ্টা করলাম, তখন আমি ওই শেখ সাইফুল্লাহ মাহমুদ ব্যবহার করলাম না, আমি লেখা শুরু করলাম সাইফুল্লাহ মাহমুদ দুলাল। দুলাল নিয়ে ঝামেলা হলো এবং সেটাকে প্রতিষ্ঠা করলাম। আমার জেদ সাকসেসফুল। যদি এখন মনে হয় না আপনার ছোট হলে ভালো হতো। এই কানাডায় এসে কেউ তো সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলে না, সাইফুল্লাহ দুলাল, মাঝখান থেকে মাহমুদ হারিয়ে গেছে। তো এইভাবেই সাহিত্যের অনেক কিছু মাঝখান থেকে হারিয়ে যাবে, অনেকে আবার টিকে থাকবে। এই ছিল আজকের, যারা অংশ নিলেন। অনেকে আগ্রহ প্রকাশ করেছিলেন যে যুক্ত হবেন, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। অনেকেই আমাকে যারা ইনবক্সে লিখেছেন, তাদের কবিতা পড়তে বলেছেন, তাদেরকে অনেকে পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, পুরস্কার নিয়ে এই কথাগুলো বললাম। বাংলা একাডেমি পুরস্কার স্বচ্ছ হোক, 21শে পুরস্কার স্বচ্ছ হোক, স্বাধীনতা পুরস্কার স্বচ্ছ হোক, যারা প্রকৃত লেখক, যারা পুরস্কার প্রকৃত মানে উপযুক্ত ব্যক্তি, তারা এই পুরস্কার পাক। আপনারা ভাবতে পারেন যে শাহরিয়ার কবির
21 পদক পাননি। শাহরিয়ার কবির লেখক বা সাংবাদিক, আমরা যখন লেখালেখি শুরু করি, সূচনা করি, আমরা যখন সাংবাদিকতা পাপা হাঁটি তখন শাহরিয়ার কবির বিচিত্রা পত্রিকার সহকারী সম্পাদক। শাহরিয়ার কবিরের ভূমিকা শুধুমাত্র সাংবাদিকতা নয়, শাহরিয়ার কবির ভূমিকা শিশু সাহিত্যেও এবং সামাজিকভাবেও এবং স্বাধীনতার পক্ষের, আপনারা খুব ভালো করে জানেন, সেই শাহরিয়ার কবির পুরস্কার পাননি। কিন্তু আপনারা 21 পদক যদি তালিকায় একটু লক্ষ্য করে দেখেন, যে আমি ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি না তারাও এই পুরস্কার পাচ্ছেন। এবং শাহরিয়ার কবিরের সন্তান তুল্য এবং নাতি তুল্য ব্যক্তিরাও 21 পুরস্কার পেয়েছেন। ওই যে মঞ্জুরুর রহমান যিনি বললেন, তারাই তো যুক্ত থাকেন এবং এই সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টিতে শাহরিয়ার কবির পুরস্কার পাওয়ার অযোগ্য। আমি একটি প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা বলেন যে ফ্যাসিস্ট হাসিনা, আপনারা বলেন যে তিনি স্বজনপ্রীতি করেছেন, হ্যাঁ করেছেন, কিছু কিছু জায়গায় তার নাম ভাঙিয়ে করা হয়েছে। যেমন আমার সঙ্গে বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছে মুজিবুর রহমান, শেখ হাসিনা হয়তো জানেও না। যদি শাহরিয়ার কবির দালালি করতেন আওয়ামী লীগের, তাহলে তিনি কি পুরস্কারটা পেতে পারতেন না? যদি তাই হয়, আওয়ামী লীগ যদি পক্ষপাতিত্ব করে, আমার প্রশ্ন, শাহরিয়ার কবিরকে পুরস্কার দেওয়া হয়নি কেন? তিনি কি উপযুক্ত নন? তিনি কি যোগ্য নন? তার কি কোনো ভূমিকা নেই সংবাদপত্রে? তার কি কোনো ভূমিকা নেই সাহিত্যে, অনুবাদে, কিংবা আমাদের যে আন্দোলন হচ্ছে মুক্তিযুদ্ধ পক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটির, সেখানে কি শাহরিয়ার কবির কোনো ভূমিকা নেই? অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আজকে এই সুরভির মতো জঙ্গি মেয়েরা, মেয়েদের মতো জঙ্গি ছেলেরা, তারা চিৎকার করে বলে আমরা পুলিশকে ঝুলিয়ে মেরেছি, পুড়িয়ে মেরেছি। তারা থানায় গিয়ে চ্যালেঞ্জ করে এবং তাদেরকে জেলখানায় নেওয়া হয়। 24 ঘন্টার মধ্যে এই মাহফুজেরা, এই আসিফ নজরুলরা ছাড়িয়ে নিয়ে আসে। তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। তারা হুমকি দিচ্ছে যারা স্বঘোষিত এবং প্রমাণিত আত্মস্বীকৃত খুনি, তারা কারাগারের বাইরে, আর যারা দেশের জন্য, জাতির জন্য কাজ করেছেন, তারা বিনা কারণে কারাগারে। পুরস্কারের দৃষ্টি তাদের দিকে যায় না। আজকের এই পুরস্কার করতে করতে আমি একটি কথাই শেষ করতে চাই, সেটি হচ্ছে শাহরিয়ার কবির মুক্তি চাই। একজন লেখক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে বিনা বিচারে তাকে আটকে রাখার কোনো অধিকার নেই, তার জামিন হয় না। খুবই দুঃখ লাগে। আমি বেদনার সঙ্গে, আমি ঘৃণার সঙ্গে, আমি প্রতিবাদের সঙ্গে বলতে চাই যে গোলাম আজমকে যখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, যে বাংলাদেশের নাগরিকত্ব ছিল না, তার সম্পর্কে জানেন, গোলাম আজম সম্পর্কে আমার কিছু নতুন করে বলার নেই। শেখ হাসিনা এতই খারাপ যে গোলাম আজমকে রাজকীয়ভাবে রেখেছিলেন জেলখানায়, জেলখানা থেকে এনে রেখেছিলেন পিজি হাসপাতালে, এবং সেখানে তার খাবারের তালিকা রাজকীয়। তিনি যখন হাঁটতে পারছিলেন না, তাকে পুলিশ কাঁধে নিয়ে হুইল চেয়ারে বহন করছেন। আর আমাদের শাহরিয়ার কবিরকে তার বুকে বেল্ট, কোমরে বেল্ট, বুলেট প্রুফ জ্যাকেট, তিনি হাঁটতে পারছেন না, অসুস্থ, তার হাতে লাঠি, এক হাতে লাঠি আর এক হাত পুলিশের কাঁধে, তার জন্য একটা হুইল চেয়ার হয় না। আমি শুধু পুরস্কার নয়, যারা পুরস্কার
সঙ্গে যুক্ত, যারা রাষ্ট্র পরিষদের সঙ্গে যুক্ত, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। এবং যদি আপনারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, আপনারা দেখেছেন 52 বছর 50 বছর যে কি হয়েছে, কি হচ্ছে, কি পরিণতি হয়। যদি আপনারা দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, তাহলে এই স্বচ্ছতা আপনাদের কাছে প্রত্যাশা করি। শুধু পুরস্কারের ক্ষেত্রে নয়, সব জায়গায় স্বচ্ছতা আসবে। ষড়যন্ত্র থেকে, মানে আমাদের যে ষড়যন্ত্র ধ্বংস করে, সেটি প্রমাণ ইউনূস। আমি এই আলোচনার শেষ করতে চাই, আমাদের যেন আর কোনো ইউনূস না আসে। ইউনূস একটা গালি, এখন তো বলে তুই একটা ইউনূস। ইউনূস আমার মনে হয় রাজাকারের চেয়েও খারাপ। আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতে চাই, মানে বেঁচে থাকার আগে ইউনূসের শাস্তি দেখতে চাই, যে আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করেছে, যে আমাদেরকে ইতিহাসকে ধ্বংস করেছে, আমাদের দেশকে ধ্বংস করেছে, যে আমাদের 32 নম্বর গুড়িয়ে দিয়েছে, তার শাস্তি চাই, আমরা দেখে যেতে চাই। হ্যাঁ, রাজনীতি এসে গেল, কারণ যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন তারা কিন্তু রাজনীতির মাধ্যমে আমাদের শিল্পকে, আমাদের সাহিত্যকে, আমাদের সংস্কৃতি ধ্বংস করছে। আপনারা দেখেছেন কি, আমাদের 32 নম্বর ভেঙে দিয়েছে। আপনারা দেখেছেন ছায়ানট গুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন বাউলকে জেলখানায় নিচ্ছে। আপনারা কি, এগুলো তো মানে আমাদের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়া হয়েছে। গান বাজনা নিষেধ, মানে পাঠ্যপুস্তক থেকে গান বাজনা বাতিল করা হয়েছে। তো এগুলো তো আমাদের শিল্প সাহিত্য, এগুলো তো আমাদের নন্দন, মানে আমাদের নন্দন তত্ত্ব। তো আমরা রাজনীতি করব না, কিন্তু আমাদের উপর তো আমাদের গলা ধরা হচ্ছে, লালনের গান গাওয়া যাবে না, আমাদেরকে ঝুলিয়ে মারা হচ্ছে, শাহরিয়ার কবিকে জেলে যাওয়া হচ্ছে। অতএব এগুলো রাজনীতির সঙ্গে অবশ্যই জড়িত। এই শিল্প, এই সাহিত্য, সংস্কৃতি রাজনীতির বাইরে নয়। সেই জন্যই প্রসঙ্গক্রমে রাজনীতির কথা আসলো। আমি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আগামী শনিবার আবার আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো। যারা আমার সঙ্গে যুক্ত হলেন, অনেকেই অনেক কথা লিখছেন, আমি সেগুলো আর এখন পিছনে যেতে যাচ্ছি না, কারণ অনেক সময় নিয়েছে আপনাদের। এই অনুষ্ঠানটি এখন যারা দেখলেন, পরবর্তী যারা দেখবেন, সবার জন্য আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা এবং আন্তরিকতা। আগামী অনুষ্ঠানে দেখা হবে। যদি ইতিমধ্যে আপনারা কোনো বিষয় নিয়ে কথা বলতে বলুন, আজকে পুরস্কার নিয়ে বললাম, আগামী বিষয় হয়তো আছে যে কারো জন্মদিন থাকলে আমি সেই লোকটাকে নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, আমি কথা বলতে চাই বইমেলা নিয়ে, যে বইমেলা কীভাবে শুরু হয়েছিল, এখন কেন হচ্ছে। হ্যাঁ, আমি কথা বলতে চাই ধরেন আপনার একটি ভালো বই নিয়ে, এই বইটি কেন ভালো। বইমেলা চলছে, আপনারা ভালো বই কিনবেন, কিন্তু কীভাবে হাদি হতে চান এই বই কেনেন না। আমি বই নিষেধের দাবি করছি। আমরা চাই উন্নত জীবন, মহৎ জীবন। আমরা মনে করতে চাই ডাক্তার লুৎফর রহমানের সেই গ্রন্থাবলীর কথা। আপনারা প্রত্যেকেই আদর্শের কথা ভাববেন, কল্যাণের কথা ভাববেন, মুক্তির কথা ভাববেন, মঙ্গলের কথা ভাববেন এবং মানবতার কথা ভাববেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।